জাতিকে সভ্য এবং উন্নত জাতিতে পরিণত করবে তার ধারে কাছে আমরা বুঝতে পারিনি। এর পিছনে যে সবচেয়ে বড় যে কারণটি, সেই কারণটি হলো আমাদের দেশের এই রাবার স্ট্যাম্প সংবিধান। এই সংবিধানটি কিছু কথা বলেছে যার উপর ভিত্তি করে যে দুই দলীয় শাসন ব্যবস্থা বাংলাদেশে জারি হয়েছে অঘোষিতভাবে, তারা এই দেশটাকে ধ্বংসের কিনারে এনে দাঁড় করিয়েছে। এখন কিভাবে এটা যদি জনগণকে আমরা একটু একটু করে বুঝিয়ে তাদেরকে আশ্বস্ত না করি, তাহলে এই দেশের শিক্ষা ব্যবস্থা কেন, এই দেশটাই আমাদের হাতে থাকবে না। সেই জন্য আমাদেরকে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সতর্কতার সহিত জনগণ এবং আমরা সবাই, আমরা দেশের জনগণ, আমরা একে অপরকে ওয়াকিবহাল করে নতুনভাবে দেশের শিক্ষা ব্যবস্থা নির্ধারণ করতে হবে, পরিচালিত করতে হবে। সেই জন্য আজকে আমি প্রথমবারের মতো শিক্ষা ব্যবস্থার উপর দু একটি কথা বলব। শিক্ষা ব্যবস্থা একটা জাতিকে তার সর্বোচ্চ স্থানে পৌঁছতে সাহায্য করে। আবার এই শিক্ষা ব্যবস্থা যদি অচল শিক্ষা ব্যবস্থা হয়, তাহলে এই জাতিকে বিকলাঙ্গ জাতিতে পরিণত করে এবং এই জাতি কোনো কাজে আসে না। যেমন ধরেন, আমরা পাক ভারত উপমহাদেশের তিনটি দেশ, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। আজকে 80 বছর হয়েছে প্রায় আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা বলতে আমরা উপনিবেশিক শাসকদের সরিয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা জনগণকে না দেয়াতে, জনগণের পক্ষে কাজ না করাতে এই তিনটি দেশে এখন পর্যন্ত মানুষের তার পরিপূর্ণ পাওনা যেটা হলো শিক্ষা, সেই শিক্ষা তারা পায়নি। সেই শিক্ষা তাদেরকে আমরা বঞ্চিত করে রেখেছি। তার জন্য আমাদেরকে একসময় দায়ী হতে হবে, বিচার আমাদেরও হতে পারে, কিন্তু আমরা এখন সেই পথে অগ্রসর হব কীভাবে নতুন করে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে বাস্তবায়ন করা যায়। আমাদের এই শিক্ষা ব্যবস্থা কেন এই দুরবস্থার মধ্যে কেন পতিত হলো, তার জন্য দায়ী হলো সংবিধানের একটি বড় ধারা, যেটা আমি গত 2-1 দিন ধরে আলোচনা করেছি। সেটা হলো ধারা 70। ধারা 70। সংবিধানের এই 70 ধারা পার্টিকে, রাজনৈতিক দলকে সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছে, যা ইচ্ছা তাই করতে পারে তারা। কারণ কি, এই যে পার্টি সরকার গঠন করবে, সরকার যে পার্টি গঠন করে, সে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে সরকারে আসতে হয়। কারণ তারা 150টি আসনের বেশি পেতে হয়, 300-র মধ্যে 150টি আসন পেতে হয়। কিন্তু দুই দলীয় হওয়ার কারণে এই সংবিধানের যে কথাটা, যে আপনি এটা আরেকবার দেখে লিখে দিই, 70-এ পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবে। খেয়াল করছো? যেহেতু এই 150 জন তাদের জরুরি দরকার এবং এই 155 জনের মতো তাদের আছে কথার কথা, তাহলে তাদের যে পার্টির একক সিদ্ধান্তে সবকিছু চলে, এখানে কারোর উপরে নির্ভরশীল কিছু নাই। সংসদের আসন যদিও 300, যে দল সরকার গঠন করলো তার অধীনে 150-এর বেশি থাকলে সেই দল আর কারো পরোয়া করে না, তোয়াক্কা করে না। এই যে কি বলে, অঘোষিত স্বৈরাচারী শাসন যে এখানে জারি করা হয়েছে, সেই কারণে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে যা ইচ্ছা তাই করতে পেরেছে এবং করে যাচ্ছে। এবং এইটাই আমরা কিভাবে বন্ধ করব, সেটা আমাদের মেইন কাজ এখন হয়ে দাঁড়িয়েছে। তাহলে এটা কথাটা আপনারা মনে রাখবেন। এখন শিক্ষা ব্যবস্থা কিভাবে তারা ধ্বংস করতেছে, সেখানে আরেকটা ধারা আছে, সেই ধারাটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। সেটা হলো সংবিধানের ধারা 8-এর 2 আমি পড়ব। 8-এর 2,
এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হইবে। আইন প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন। এই সংবিধান বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তার নির্দেশক হইবে এবং তা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে। এখানে কমা দিয়ে বাকি যে কথাটি লিখেছে তার জন্য ওনাদেরকে আর কখনোই জাতির কথা চিন্তা করতে হয় না। তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না। মূল নীতি হল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এই 4 স্তম্ভের উপর ভিত্তি করে আপনাকে আইন প্রণয়ন করতে হবে। এখন আপনি যখনই শিক্ষা ব্যবস্থার কাছে যান তখন এই 4 মূলনীতির একটিও আপনাকে ফলো করতে হয় না, দরকার নেই। কারণ ওই যে লাস্টে যে সেন্টেন্সটা লিখেছে বাক্যাংশটা, তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না। তার মানে কি, আমরা তাদেরকে কোনোভাবে দায়ী করতে পারি না। হোয়াট এভার ডিসিশন দ্যাট টেক, উই হ্যাভ টু অবে। হোয়াট এ ডেঞ্জারাস সিচুয়েশন উই আর ইন। এটা কোনো সভ্য দেশ, এটা কোনো দেশ, এটা কোনো সংবিধান হতে পারে। যখন ওনারা এই সংবিধানকে উপেক্ষা করে সমস্ত কিছু উপেক্ষা করতে পারে, তখন তারা যাই করে সেটা জাতির যে সত্তা, সেই জাতীয় সত্তার বিরুদ্ধে যাচ্ছে। সেই জন্য আমরা আর আমাদের যে সঠিক ডিসিশন যে শিক্ষাক্ষেত্রে নেওয়া দরকার সেগুলো নিতে পারি না। তারা কি করেছে, শিক্ষা এখন যদি আমরা ওই লাস্টের বাক্যটা যদি লেখা না থাকতো তাহলে তাদেরকে আমরা ধরতে পারতাম যে মূলনীতি সমূহ সংবিধানের 8 ধারার 1 সেটা আপনারা ফলো করতেছেন না, আর্গুই করতে পারতাম। আমাদের সংসদ যদি ওই রকম ডাইনামিক সংসদ হইতো, ইনস্টিড অফ দিস কনস্ট্যান্ট সংসদ না হইতো, তাহলে এটা কিন্তু আমাদের পক্ষে আলোচনা করা সম্ভব ছিল, কিন্তু এটা আলোচনায় আর আসে না। সেই জন্য তারা যা ইচ্ছে তাই করে যাচ্ছে। এখন যেহেতু তারা সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র কোনোটাই ফলো করতে হয় না, তাদের মন গড়ার মতো দেশ চালাইতে পারে, তখন তারা কি করেছে, শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করেছে। বেসরকারীকরণ করেছে, প্রাইভেটে প্রফিট মেকিং করার জন্য এটাকে ছেড়ে দিয়েছে। ক্যান ইউ ইমাজিন, আপনি আমার দেশের ছোট বড় ধনী সবল পরিবার আছে, শত শত মানুষ, লক্ষ কোটি মানুষ, আমাদের বর্তমানে প্রায় 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষের যে আগামী প্রজন্ম, এই আগামী প্রজন্ম যখন স্কুলে যাওয়ার জন্য আসে, তখন তাদেরকে আমরা ঠেলে দিই প্রাইভেট একদল লোকের কাছে আমাদের বাচ্চাদেরকে পড়ানোর জন্য। কিন্তু সরকার কোনো দায়িত্ব নিচ্ছে না এখানে, ঠিক না কথাটা? তো সরকার যদি দায়িত্ব না নেয়, এই বাচ্চারা হলো মাসুম বাচ্চা, তাদেরকে আমরা পরীক্ষা নিব, ভর্তি হইতে ফার্স্ট ইয়ারে, তাদের জীবনের প্রথম স্কুলে যাবে, তাদের ভর্তি পরীক্ষা দিতে হবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ক্যান ইউ আস্ক ইউরসেলফ দিস কোয়েশ্চন, দ্যাট আমি আমার সন্তানকে প্রাইমারিতে ভর্তি হবে, কিন্ডারগার্টেন স্কুলই তো দরকার নেই। সেইখানে আপনি ফার্স্ট ইয়ার প্রথম শ্রেণীতে তারা ভর্তি হবে, তাদেরকে পরীক্ষা দিয়ে ভর্তি হইতে হবে। কেন? তাহলে স্কুল কিসের জন্য? বাচ্চা যদি প্রথম দিনেই পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়, তাহলে স্কুল কি জন্য আমরা তৈরি করব? যার জন্য আমরা এই বেসরকারীকরণ করে দিয়েছি, দিয়ে আমরা লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছি, লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছি, ডাবল টাকা আমাদের পিতামাতা খরচ করতেছে, কিন্তু তারা সন্তানদেরকে শিক্ষা দিতে পারতেছে না। ঠিক আছে? তাহলে আমরা যদি সরকারি থাকি, আমাদের যদি দেশ যদি একটা গভর্নমেন্টের অধীনে চলে, তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রতিটা মানুষের সন্তান আমাদের দেশে সমান অধিকার পাবে না শিক্ষাক্ষেত্রে। তাহলে আপনি কি করে গ্রামের ছেলে, শহরের ছেলে, যাকে তাকে ইচ্ছামাফিক স্কুল তৈরি করে, একটা স্কুলে আর লক্ষ কোটি টাকা খরচ করে তারা ছেলে মেয়েদেরকে পড়ায়, আর একটা স্কুলে তাদের জন্য কোনো কিছুই নেই, বসারও জায়গা নেই, তাদেরকে আপনি সেই স্কুলের ডেকে আনতেছেন, কোনো রকমে তাদেরকে স্কুলে অকুপাই করে রাখতেছেন। এটা কি একটা স্বাধীন দেশের কাজ হতে পারে? আমরা
এমন একটা শিক্ষা ব্যবস্থা জারি করব, যেই শিক্ষা ব্যবস্থার অধীনে 5 থেকে 6 বছরের বাচ্চাটা স্কুলে আসবে, এই বাচ্চাটাকে আমরা তাদের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ধরে রাখবো সরকারের খরচে, এবং প্রত্যেকটা ছেলে মেয়ের স্কুলে শিক্ষক যাবে অফিসিয়ালি ট্রেনিং প্রাপ্ত একটি সোর্স থেকে। আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে স্কুলে পড়াতে পাঠাবো। তখন এই শিক্ষা ব্যবস্থার অধীনে যখন দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই ছেলেগুলো পার হবে, তারা যখন মনে করো এখান থেকে পাশ করে ইন্টারমিডিয়েট পাশ করে বের হবে, তখন তাদের ম্যাথ, এটা যদি 18 বছর পর্যন্ত 15-16 বছর 18 বছর পর্যন্ত যদি তাদের লাগে, এই সময় পর্যন্ত তাদেরকে আমরা ধরে রাখবো। ইন্টারমিডিয়েট পাস সার্টিফিকেট তাদের হাতে ধরিয়ে দিব, এবং তারা এমনভাবে তৈরি হবে তারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। যতক্ষণ পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার উপযুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে যে এক্সট্রা কারিকুলামের কাজ দিয়ে তাদেরকে যে কোনোভাবে আমাদেরকে তৈরি করতে হবে, এবং ওই রকম একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে তাদেরকে পাস করিয়ে দিতে হবে, তার নিচে যেন তারা না থাকে। সেইভাবে যখন আমরা তাদেরকে শিক্ষা দিব সরকারি ব্যবস্থাপনায়, সারা দেশের জনগণ, সারা দেশের সন্তানকে, প্রজন্মকে, তখন জাতি হবে ধাপে ধাপে জাতি উপরে উঠতে থাকবে। ঠিক আছে না? এখন যদি তুমি এক দল লোকের ছেলে মেয়েকে তুমি নেগলেক্ট করো, তাদেরকে তুমি এখানে যে বৈষম্য সৃষ্টি করতেছো প্রাইভেট এবং সরকারি এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থা দিয়ে, তাতে তুমি কি করতে চাইতেছো? তুমি কাকে দিচ্ছ সরকারি ছেলেকে প্রোডাক্ট হিসাবে বিক্রি করতেছ? আমাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছ প্রোডাক্ট হিসাবে। উই বিকাম দ্য কমোডিটি। Our children become the product of business. Why? Private ইউনিভার্সিটি খুলছি, বেসরকারি স্কুল খুলেছি, বেসরকারি কিন্ডারগার্টেন খুলেছি, কেন? এইটা হয়েছে শুধুমাত্র ওই সংবিধানের ধারা 70-এর কারণে। এবং কতগুলি ধারা যেগুলো করেছে, এটা কোনো সভ্য কনস্টিটিউশন হইতেই পারে না, এটা কোনো সংবিধানের ভাষা হইতে পারে না। কাজে আমি অত্যন্ত চিন্তিত এই বিষয়ে। আমাদের দেশের প্রত্যেকটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তারা বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে ভূমিষ্ঠ হয়, এবং সেই ভবিষ্যৎ হিসেবে তাদেরকে আমরা তৈরি করব। তারা ধর্ম কর্ম থেকে সমস্ত কিছু শিখবে। তারা যেভাবে আমাদের গভর্নমেন্ট পার্লামেন্টে যারা বসবে, তারা কারিকুলাম তৈরি করবে, তারা কারিকুলাম অ্যাপ্রুভ করবে। এখন যারা সেই কারিকুলাম চেঞ্জ করে, মিনিস্ট্রি একা একা চেঞ্জ করে ফেলে, এগুলো তো হতে পারে না। এটা তো কোনো সভ্য কাজ না, বুঝছো আমি কি বলতে চাইতেছি? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে টু মাই কান্ট্রি, টু পিপল, দ্যাট এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এমনভাবে পঙ্গু করতেছে, একদল লোক তাদের ছেলে মেয়েকে বিদেশে পাঠাবে। দেশের ভিতরে এক ছেলের পিছনে তারা খরচ করবে বছরে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা। আর একটা ছেলের পিছনে আমরা মাসে 500 টাকা খরচ করবো না। খেয়াল করছো? তাহলে এই যে বৈষম্য আমরা প্রথম থেকে আমাদের ছাত্রদের শিক্ষা ক্ষেত্রে দিচ্ছি, তাতে এই বৈষম্য চিরাচরিত। ইট ইজ দ্য মোস্ট আনগ্রেটফুল, ডিসগ্রেসফুল কান্ট্রি আমরা তৈরি করেছি। এইখান থেকে আমাদেরকে বাইরে হয়ে আসতে হবে যে কোনো মূল্যে। আজকে আমাদের দেশে সেই ধরনের মন মানসিকতা নাই। আমাদের দেহ আছে, কিন্তু আমরা মরে যাচ্ছি আস্তে আস্তে। সেই রকম স্পিরিট আমাদের মধ্যে এনে নতুন করে বাংলাদেশকে গ্র্যাব করতে হবে। তাহলে এই যে অসভ্য সিস্টেম, অসভ্য একটা কনস্টিটিউশন উই হ্যাভ, it is going to destroy us completely. This country's boundary will not be protected.